এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ছাতিমপুরের কবরখানা। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে সৌরভ রায় ফ্রম দ্য চ্যানেল কিংবদন্তি, আমি সুমিতেন্দ্র, আর ন্যারেশন ও আরও চরিত্রে প্রত্যয়। This video is supported by the members of 221B Harrison Road. Thank you guys, thank you for your support. আজকে তাহলে আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। আড্ডা হবে গল্পের শেষে। খুব প্রয়োজন না হলে ছাতিমপুর গ্রামের কেউ সন্ধ্যের পর কবরস্থানের দিকে যায় না। কবরস্থানটা খারাপ নয়, এখনো পর্যন্ত তেনাদের উপদ্রবের কথা শোনা যায়নি এখনো। কিন্তু ওই কবরস্থানের ঢোকার মুখে যে বটগাছটা আছে ওটা খুব একটা সুবিধার নয়, অন্তত গ্রামের লোকের তাই ধারণা। তাই বাইরে থেকে আসা যে কোনো নতুন মানুষকে প্রথমেই সেই ব্যাপারে সাবধান করে দেওয়া হয়। কবরস্থানের ঠিক পেছনেই রয়েছে এই গ্রামের বহু পুরনো জমিদার বাড়ি। যদিও এখন জমিদারি লেশ মাত্র নেই। যখন ছিল তখন কবরস্থানটা ছিল জমিদার বাড়ির সুবিশাল প্রাঙ্গণ। জমিদারি প্রথা উঠে গেল, এখানকার পাট গুটিয়ে বাবুরা শহরে উঠে গেল। তার বেশ কয়েক বছর পর এই কবরস্থান তৈরি হয়েছিল। শোনা যায় জমিদার মশাই খাজনা আদায় করার জন্য গ্রামের গরিব চাষিদের ওই বটগাছের সাথে বেঁধে বোয়াল মাছের চাবুকের বাড়ি মারতেন। কত গরিব চাষি সেই অত্যাচার সহ্য করতে না পেরে গাছটার গোড়াতেই প্রাণ ত্যাগ করেছে, তার কোনো ইয়ত্তা নেই। এমনকি জমিদারের খাজনা না দেওয়ার অপরাধে মৃত্যুর পর তাদের দাহ করার অনুমতিও পাওয়া যেত না। জমিদারের লোকজন প্রাণহীন শরীরগুলো ভাগাড়ে ফেলে দিয়ে আসত শিয়াল কুকুরের উদরপূর্তির জন্য। খবর কিছু শুনেছ নাকি রাখাল? শুনছি জমিদার বাড়িতে নাকি মেরামতের কাজ শুরু হবে। বাজারের নিতাইয়ের দোকানে গরম চায় চুমুক দিতে দিতে কথাটা বললেন হরিমোহন বাবু। কথাটা আপনার কানেও গেছে তাহলে? হ্যাঁ, সেরকমই তো কানাঘুষো শুনছি। আশেপাশে 2-3টে গ্রামের মধ্যে বড় কোনো হাসপাতাল নেই। শুনছি জমিদার বাড়িতে নাকি হাসপাতাল বানানো হবে। ব্যাপারটা মন্দ নয়, তবে তোমার মতো আমারও মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জমিদার বাড়ির চারদিক এখন বিশাল পাঁচিল দিয়ে ঘেরা। ঢোকার জায়গা বলতে ওই কবরস্থান, আর তারই মুখে ওই বট গাছটা। সরকারি কাজে তো আমাদের বাধা দেওয়ার কোনো উপায় নেই, আর তাছাড়া এখানে একটা হাসপাতালেরও বিশেষ প্রয়োজন। কি যে হবে কি জানে। রাখালকে বাধা দিয়ে কথাটা বললেন হরিমোহন বাবু। শুধু রাখাল বা হরিমোহন বাবু নয়, গ্রামের সকলের মাথাতেই এই একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজকাল প্রায় রোজই গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে দিয়ে পথ চলতে গিয়ে জটলা পাকিয়ে নানা কথা আলোচনা করে। গ্রামের এত বড় একটা উন্নয়নের কাজ কেউই যেন ঠিক মন থেকে খুশি হতে পারছে না। সবারই ব্যাপারটা কোথাও একটা খটকা লাগছে। গ্রামের মানুষের উপকারের বদলে কোনো ক্ষতি হয়ে যাবে না তো? মাঝবয়সী বা অল্প বয়সীদের থেকে বৃদ্ধদের মধ্যেই যেন এই নিয়ে আলোচনা একটু বেশি। কারণ নবীনদের মধ্যে জমিদার বাড়ির ছাপ খুব একটা না থাকলেও প্রবীণদের মন থেকে
এখনো কিছুই মুছে যায়নি। দেখতে দেখতে শহর থেকে ইঞ্জিনিয়ারের দল উপস্থিত, সাথে আরো লোক, লস্কর, শাস্ত্রী, মিস্ত্রি, এসব স্থানীয়দেরও কাজের সুযোগ দেওয়া হয়েছে। এতে গ্রামের মানুষ বেজায় খুশি। অভাবের সংসারে কিছু উপরি পাওনা হলে ব্যাপারটা মন্দ হয় না। শহর থেকে আসা সমস্ত লোকজনদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল গ্রামের সরকারি স্কুলের পেছনে। সেখানে 4-5টা ঘর এমনিতেই ফাঁকা পড়ে থাকে। সেগুলোকে পরিষ্কার করে কয়েকটা কাঠের চৌকি পেতে ব্যবহারযোগ্য করে দেওয়া হয়েছে। গ্রামের সবার মনে একটাই ভয়, কি হয় কি হয়। অসত্যতলার চাতালে তাসের পাত্তিগুলো সাজাতে সাজাতে হরিমোহন বাবুর চোখ পড়ল সামনের রাস্তার দিকে। দূর থেকে একজন প্যান্ট শার্ট পরা ভদ্রলোক হেঁটে আসছেন, হাতে রোল করা একটা সাদা কাগজ। এই সাদাসিধে গ্রাম্য পরিবেশে বাবু একেবারে বেমানান। দেখে বোঝাই যাচ্ছে যে শহর থেকে যারা এসেছেন উনি তাদের মধ্যে একজন। হরিমোহন বাবু কুনুই দিয়ে রাখালকে কয়েকবার খোঁচা মেরে সেই দিকেই ইশারা করলেন। রাখালের সাথে সাথে বাকিরাও ঘাড় ঘুরিয়ে তাকালো সেই দিকে। একবার ডেকে কথা বললে হতো না? দলবলের সাথে থাকলে সে সুযোগ আর হয় না। রাখালের প্রস্তাবটা হরিমোহন বাবুর মনে ধরল। তা ডেকে কি শুধবি শুনি? শহরের লেখাপড়া জানা মানুষ কি ভাববে। আরে দূর, কি আবার ভাববে, একবার ডেকেই দেখি না। রাখালের কথায় সেখানে উপস্থিত বাকিরাও সায় দিল। কাজেই হরিমোহন বাবু অগত্যা গলা তুললেন। এই যে স্যার, শুনছেন? লোকটা দাঁড়ালো। যদি খুব তাড়া না থাকে তাহলে আমাদের সবার ইচ্ছে আপনার সাথে একটু কথা বলার। আসলে বুঝতেই পারছেন, গ্রামে এতদিনে একটা হাসপাতাল তৈরি হতে চলেছে। এই নিয়ে আমাদের কারোর মধ্যেই কৌতূহলের কোনো ঘাটতি নেই। তাই আপনাকে দেখে কথা বলার লোকটা ঠিক সামলাতে পারলাম না। ভদ্রলোক অত্যন্ত মার্জিতভাবে নমস্কার জানিয়ে বললেন, হ্যাঁ নমস্কার, আমি সমীরণ গাঙ্গুলি। বেশ, তো এখানে যখন বেশ কিছুদিন থাকতে হবে তখন আপনাদের সাথে একটা সহজ সম্পর্ক তৈরি হওয়াই তো ভালো। আপনারা আমাদের থেকে দূরে না থেকে যদি এই সবাই মিলে মিলেমিশে একসাথে কাজ করি, একসাথে থাকি, তাহলে আমাদের কাজেরও সুবিধা হবে বলে আমার মনে হয়। ভদ্রলোকের কথায় হরিমোহন বাবুর এতক্ষণের জড়তাটা যেন বেশ কিছুটা কাটল। আসুন তাহলে আপনার সাথে বাকিদের আলাপ করিয়ে দিই। আলাপ পর্ব শেষ করার পর ভদ্রলোক নিজেই পাশে পটলার দোকানে সবার জন্য চায়ের কথা বললেন। রাখাল এবং হরিমোহন বাবুর আসল উদ্দেশ্য ছিল ছলে বলে কৌশলে জমিদার বাড়ির সামনের বটগাছের ব্যাপারটা ভদ্রলোককে জানানো। কিন্তু সোজাসুজি সে কথায় ঢুকলে উনি হয়তো ভালোভাবে সেটা নাও নিতে পারেন। হাজার হলেও সরকারের বড় অফিসার বলে কথা। শুরুটা অবশ্য উনিই করলেন। আচ্ছা, আমি শুনেছি আপনাদের আশপাশে বেশ কিছু গ্রাম মিলিয়ে নাকি কোনো হসপিটাল, এমনকি ভালো কোনো স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত নেই। তাহলে এতদিন অসুখ বিসুখ করলে আপনারা কি করতেন? আমাদের মতো গ্রাম্য অশিক্ষিত মানুষদের জীবনের দাম কে দেয় বলুন? যাদের একটু পয়সা আছে তারা শহরে গিয়ে চিকিৎসা করায়, আর আমাদের মতন গরিব মানুষদের এই গাছের পাতা, ওই গাছের শিকড়, বড় জোর গ্রামের হাতুড়ে কবিরাজের দুদাগ ওষুধ, নইলে 3 বাতির মোড়ের মাথার ছোট্ট ওষুধের দোকানটাই ভরসা। খুব বেশি বাড়াবাড়ি হলে বিনা চিকিৎসায় মৃত্যু। কি বলছেন? জলজ্যান্ত মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যেত? আপনারা এর আগে কখনো আবেদন করেননি? আসলে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা, তাই আর কেউ এইসব ঝামেলায় জড়াতে চাইনি। তা আপনাদের কাজ কবে থেকে শুরু হবে? জমিদার বাড়িটা কি পুরোটাই ভাঙা পড়বে? হ্যাঁ, আপাতত সেই রকমই ঠিক হয়ে রয়েছে। বাড়িটা ভালো থাকলে মেরামত করে নেওয়া যেত, কিন্তু যা অবস্থা, ভেঙে একেবারে নতুন করে তুলতে হবে। কবরস্থানটা পাঁচিল দিয়ে ঘিরে আলাদা করে দেওয়া হবে,
আর তার পাশ দিয়েই হবে হাসপাতালে ঢোকার রাস্তা। কিন্তু সমস্যা হচ্ছে ওই বিরাট বটগাছটা নিয়ে। ওটার যদি কিছু একটা ব্যবস্থা করা যেত তাহলে খুব সুবিধে হতো। রাখালের বয়স কম, তাই হয়তো তার সংযম বোধটাও কম। ভদ্রলোকের কথাগুলো শেষ হওয়া মাত্র সে যেন হুড়মুড় করে বলে উঠল, ও কাজ ভুল করেও যেন করতে যাবেন না। হাসপাতাল তো লাটে উঠবেই, আপনাদের প্রাণের দায়ে তলপিতল বা কুটাতে হবে। রাখালের কথায় ভদ্রলোক বিরক্ত না হলেও বেশ অবাক হয়েছেন সেটা বোঝা গেল। পরিস্থিতি আরও বিগড়ে যাওয়ার আগেই হরিমোহন বলে উঠলেন, আসলে ও ছোকরা জওয়ান, কোন কথা কিভাবে বলতে হয় সেটা এখনো রপ্ত করে উঠতে পারেনি। আপনি আপনি দয়া করে ওর কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ, না, মনে কিছু করিনি ঠিকই, কিন্তু আমরা শহরের মানুষ বলে গাছপালার কদর যে একেবারে করি না সেটা ভাবাটাও কিন্তু খুব অন্যায়। খুব প্রয়োজন না পড়লে আমরা কখনোই এমন কাজ করব না। আসলে স্যার, প্রসঙ্গটা যখন উঠলই তখন আপনাকে বলি, ওই গাছটা বাকি 5টা গাছের মতো নয়। রাখালের কথাগুলো একটু কটু হলেও তার পিছনে কারণ আছে। কি কারণ সেটা খুলে না বললে আমি কেমন করে বুঝবো বলুন দেখি, শুনি সেই কারণটা কি। দেখুন, আপনারা শহরের লেখাপড়া জানা মানুষ, আপনাদের বিশ্বাস অবিশ্বাসের সাথে আমাদের মেলে না। এই গ্রামে একটা বিশ্বাস আছে, ওই বট গাছটা খুব একটা সুবিধের নয়, সেখানে অপছায়ার বাস আছে। আমরা কেউ তাই সন্ধ্যের পর ও পথ মারাই না। খুব প্রয়োজনের খাতিরে যারাই আজ পর্যন্ত ওদিকে গেছে তাদের কারোর অভিজ্ঞতাই ভালো না। হরিমোহন বাবুর মুখের কথা শেষ না হতেই ভদ্রলোক যেন একেবারে তড়াক করে লাফিয়ে উঠলেন। বেশ রাগান্বিত স্বরে বললেন, দেখুন, আপনারা কোনো রকম ঝামেলায় জড়াতে চান না ঠিক আছে, কিন্তু তা বলে মন গড়া গল্প বানিয়ে যদি সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু তার ফল ভালো হবে না বলে দিচ্ছি। আর এই হাসপাতাল তৈরি হলে তো আখেরে আপনাদেরই লাভ, সেটা বোঝার মতো বোধ বুদ্ধি নিশ্চয়ই আপনাদের আছে। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে তিনি বিদায় নিলেন। ওনার চলে যাওয়া পথের দিকে বেশ কিছুটা হনহন করে এগিয়ে গিয়ে বিরক্তি সুরে রাখাল বলে উঠল, এই শহরের লোকগুলোকে নিয়ে না এই এক ঝামেলা, বুঝলে হরি কাকা। এরা নিজেরা যেটা জানে না সেটা মানবেই না। আমি তুমি যতই বোঝাই না কেন, ওই যে কথায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। হ্যাঁ, এই রাখাল, তুই থামবি? তোর কি দরকার ছিল অতগুলো কথা আগ বাড়িয়ে বলার? আমার ওপর ভরসা করতে পারলি না? এখন অপেক্ষা করে থাক, কখন যে কি ঘটে। সমীরণ বাবুর সেদিন বটতলায় যতই বিরক্তি প্রকাশ করে থাকুন না কেন, কাজ শুরু হওয়ার আগেই যখন স্থানীয় মজুরেরা সবাই জানিয়ে দিল যে সন্ধ্যা নামার আগেই তারা প্রতিদিন যে যার বাড়ি ফিরে যাবে, তখন ব্যাপারটা ওনাকে বেশ ভাবিয়ে তুলল। কাজেই হরিমোহন বাবুর ডাক পড়ল স্কুল বাড়িতে সমীরণ বাবুর ঘরে। আসুন হরিমোহন বাবু, আরে আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি কি এখনো সেদিনের ব্যাপারটার জন্য রাগ করে আছেন নাকি স্যার? সেই কারণেই বুঝি ডেকেছেন? আলোচনার বিষয়বস্তুটা এক হলেও কারণটা একেবারেই আলাদা। সেদিন ওই বটগাছটার সম্পর্কে আপনারা আমাকে কিছু বলতে চাইছিলেন। কথাগুলো সেদিন শোনা হয়নি ঠিকই, কিন্তু আজ শুনতে চাই। আমাকে একটু খুলে বলুন দেখি, ওই একখানা গাছ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিসের? এবার যেন হরিমোহন বাবু বেশ অবাক হলেন। রাতারাতি এমন কি ঘটে গেল যার জন্য ভদ্রলোকের এই পরিবর্তন? ভদ্রলোক রসিকতা করছেন না তো? কিন্তু কারণ যাই থাকুক, উপযাজক হয়ে যখন জানতে চেয়েছেন তখন তো বলতেই হবে। হরিমোহন বাবু বলতে শুরু করলেন, আসলে জমিদারি আমল থেকেই ওই বট গাছ। বহু চাষি মজুর গরিব মানুষের অপমৃত্যু ঘটেছে ওই গাছে, তাদের সৎকার পর্যন্ত করা হয়নি। জমিদারি হয়তো
চুকে বুকে গেছে, কিন্তু জমিদারের অত্যাচারের অভিশাপ গ্রামের মানুষ আজও ভোগ করে চলেছে। সেই কারণেই আজও সূর্য ডুবলে কেউ এদিকে যায় না। কবে সেই জমিদারি আমলে কি ঘটেছে সেজন্য আপনারা আজও এইসব ভুল ধারণা মনে পুষে রেখেছেন? আমি জানতাম স্যার আপনি আমার কথায় বিশ্বাস করবেন না। আমাদের এই ভয় কিন্তু একেবারেই অমূলক নয়। গ্রামের লোকজনের সাথে বেশ কিছু ঘটনা ঘটে যাওয়ার পরই আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে। আপনি চাইলে গ্রামের মানুষের সাথে কথা বলে দেখতে পারেন। জনে জনে গিয়ে আর জিজ্ঞাসা করার কি দরকার, আপনি বলুন না। তাছাড়া আমি তো এখানকার প্রায় কাউকেই চিনি না বলতে গেলে। হরিমোহন বাবু এবার বেশ কিছুটা আশ্বস্ত হয়ে ধুতির খুঁটটা দিয়ে মাথার ঘামটা মুছে নিয়ে বলতে শুরু করলেন। তাহলে স্যার আমি বরং আমার নিজের জীবনের একটা ঘটনাই বলি আপনাকে। আমার তখন বয়স কম, সবেমাত্র বিয়ে শাদী করেছি, ঘরে নতুন বউ। কাজেই প্রায় প্রতিদিনই যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে বাড়ি ফিরে আসতাম। কিন্তু সেদিন কোনো কারণে ফিরতে দেরি হয়েছিল। ততদিন গ্রামের মানুষের কাছে ওই বটগাছটা বেশ আতঙ্কের কারণ হয়ে উঠেছে। কিন্তু ওই যে বললাম তখন আমার বয়স কম, কাজেই কোনো কারণে চট করে ভয় পেতে পৌরসত্বে লাগতো। জমিদার বাড়ির রাস্তা ধরেই ফিরছিলাম। বৈশাখ মাস, বেশ গরম। পূর্ণিমা ছিল কি না ঠিক মনে নেই, কিন্তু আকাশে গোল চাঁদ উঠেছিল। তার আলোয় চারিদিক বেশ স্পষ্ট, কাজেই পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না আমার। বটগাছটা থেকে কয়েক হাত দূরে এসে একবার থমকে দাঁড়ালাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই দিকে, আবার বুক চিতিয়ে চলতে শুরু করলাম। হাবভাবখানা এমন যেন আমি গ্রামের একমাত্র পণ্ডিত আর বাকিরা সব বোকা মূর্খ। কিন্তু ওপরওয়ালাও মনে হয় সেদিন আমার অহংকার ভাঙার জন্য তৈরি হয়েছিলেন। আমি সবেমাত্র গাছটার নিচে এসে দাঁড়িয়েছি, হঠাৎ আমার মাথার ওপরের ডালের পাতাগুলো যেন সরসর শব্দ করে উঠল। আমি প্রথমে ভাবলাম এদিকে পাখালির অভাব নেই, পেঁচা বা কোনো রাতচরা পাখি হবে হয়তো। আমি ব্যাপারটা সেরকম পাত্তা না দিয়ে আবার এগোতে শুরু করলাম। কিন্তু সবেমাত্র কয়েক পা এগিয়েছি, অমনি আমার পিছনে ঝপাত করে একটা শব্দ হলো। ওপর থেকে কোনো ভারী জিনিস নিচে পড়লে যেমন হয় ঠিক তেমনই। আমি পেছনে ফিরে একবার দেখলাম, নজরে কিছুই পড়ল না। ততক্ষণে আমার সাহসের মুখে ছাই পড়েছে। বাড়ির দিকে ছুটতে শুরু করব কিনা সেটা ভাবছি, এমন সময় গাছটার মোটা গুড়িটার পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। কিরে, তোকে ডাকলাম থামলি না যে? আমাদের বুঝি বিশ্বাস করিস না? পিঠের ওপর চাবুকের বাড়ির ডকডকে ঘাগুলো দেখবি নাকি একবার? তখন ওই নির্জন জায়গায় রাতের অন্ধকারে আমার যে কি অবস্থা আপনাকে কি বলবো স্যার। বাড়ির দিকে ছুটতে শুরু করলাম। তারপর থেকে মনে হতো রাতে ঘুমালেও কেউ যেন আমার পায়ের কাছে এসে বসে। কোনোদিন সাহস হয়নি চোখ খুলে দেখার, আর কোনোদিন ওই পথে আর যাইনি। এত দূর বলে হরিমোহন থামল। সমীরণবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। ভদ্রলোকের মুখ দেখে বোঝার উপায় নেই যে ওনার মনের ভিতরে এখন ঠিক কি চলছে। এতক্ষণের বলা কথাগুলো তিনি আদৌ বিশ্বাস করেছেন, নাকি সবটাই ওনার মন গড়া গল্প বলে মনে হয়েছে। বেশ কিছুক্ষণ চুপচাপ অপেক্ষা করে থাকার পর হরিমোহন বলল, তাহলে কি আমি আজ আসতে পারি স্যার? কোনো দরকার হলে পরে আমাকে ডেকে পাঠাবেন। সমীরণবাবু মুখে কিছু না বলে হাত নেড়ে অনুমতি দিলেন।
সন্ধ্যাবেলা পটলার দোকানে চায়ের আড্ডায় সকালে হরিমোহনের সাথে সমীরণ বাবুর সাক্ষাৎকারটা বেশ মুখরোচক হয়ে উঠেছিল। কেউ কেউ তো বলেই বসল, এবারকার মতো মনে হয় হাসপাতালের কাজ মুলতুবি রইল। সম্পূর্ণ গ্রাম নিদ্রা দেবীর মায়ায় আচ্ছন্ন। সমীরণ বাবু হাত ঘড়িটা একবার দেখলেন, রাত 2টো বাজে। আজ সকালে হরিমোহনের সাথে কথা বলার পর থেকেই এই মুহূর্তের অপেক্ষাটাই তিনি করছিলেন। কাজেই 5 সেলের টর্চটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। হরিমোহনের বলা কথাগুলো নেহাত গল্প বলে উড়িয়ে না দিতে পারলেও নিজের চোখে না দেখে সম্পূর্ণ বিশ্বাস করাও সম্ভব না। অন্ধকারে গ্রামের কাঁচা রাস্তায় যাতায়াত করা শহরের মানুষদের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য। তার মধ্যে কিছুক্ষণ আগে কয়েক পশলা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট কাদায় প্যাচ প্যাচ করছে। বেকায়দা পা পড়লে পিছলে যাবারও সম্ভাবনা আছে। রাস্তার ধারে গুটি পাকিয়ে শুয়ে থাকা কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠছে। চোর টোর ভাবছে হয়তো। কয়েকটা আবার পিছু নিল, কিন্তু অবাক কাণ্ড, জমিদার বাড়ির কাছাকাছি আসতেই যে যার মতো ল্যাজ গুটিয়ে পালালো। সমীরণ বাবু গাছটা থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছেন। হাতে টর্চের আলোটা চারিদিকে ঘুরিয়ে একবার যেন দেখে নিলেন। বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি যেন অন্ধকারেও চকচক করছে। এবার একেবারে বটগাছটার কাছে এগিয়ে গেলেন তিনি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও পাতার শব্দ বা অপার্থিব কোনো কণ্ঠস্বর শোনা না যাওয়াতে ঠোঁটের কোণায় একটা বাঁকা হাসি টেনে নিজের শহুরে বিদ্যা ও বুদ্ধির নিঃশব্দ জয়ধ্বনি করে ফিরে আসতে যাবেন, এমন সময় ঘটল একটা অদ্ভুত ঘটনা। হঠাৎ হাতে ধরে থাকা টর্চের আলোটা নিভে গেল। বারবার ঝাঁকিয়ে হাজার ঠোকাঠুকি করেও সেটাকে জ্বালানো গেল না। এই অন্ধকারে চেনা পথও অচেনা লাগে। আর তিনি এখানে এসেছেন সবেমাত্র কয়েকদিন হয়েছে। অন্ধকারেরও হয়তো নিজস্ব আলো আছে, তাই কিছুক্ষণের মধ্যে সেটা চোখ সওয়া হয়ে যেতেই আশেপাশের পরিবেশ, রাস্তাঘাট যেন একটু স্পষ্ট হতে শুরু করেছে। তিনি উল্টো পথে ফিরতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেও কি কোনো মানুষের ওজন কি এতটাও বেড়ে যাওয়া সম্ভব যাতে সেটাকে বয়ে নিয়ে চলা কষ্টসাধ্য হয়ে ওঠে? ঠিক সেই অবস্থা হয়েছে ওনার। তার উপর 2টো কাঁধে অসম্ভব যন্ত্রণা। কি করতে যে রাত বিরেতে বেরিয়েছিলেন সেটাই এখন মনে মনে ভাবছেন। কোনো ক্রমে শরীরটাকে টেনে নিয়ে এগিয়ে চললেন তিনি। বড় ক্লান্ত লাগছে, শরীরটা যেন সামনের দিকে ঝুঁকে পড়তে চাইছে। তবে কি হরিমোহনের কথা বিশ্বাস করে নিলেই ভালো করতেন? এইসব নানা কথা ভাবতে ভাবতে 10 মিনিটের পথ প্রায় আধ ঘন্টা পার করে এসে দাঁড়ালেন স্কুল বাড়িটার বারান্দায়। হলুদ বাল্বের আলোটা খুব হালকা হয়ে ছড়িয়ে পড়েছে সেখানে। ওনার থাকার ঘরটা বারান্দার একদম শেষ মাথায়। এই ছোট্ট বারান্দাটা তখন কয়েক কিলোমিটার পথের সমান। প্রচণ্ড ক্লান্তিতে দেওয়ালে পিঠটা ঠেকিয়ে দাঁড়ালেন তিনি। ছায়াটা ঘোলাটে মেঝেতে কিছুটা তেরছাভাবে পড়েছে। সেদিকে চোখ পড়তেই পা দুটো মুহূর্তের জন্যই কেঁপে উঠল সমীরণ বাবুর। ছায়ায় একটা নয়, 2টো মানুষের আকৃতি, পাশে নয়, ঠিক ওনার ঘাড়ের উপরে। বাড়িতে কোনো বাচ্চা বাবা কাকাদের ঘাড়ে চেপে যেভাবে ঘুরে বেড়ায় ঠিক সেই রকম। সমীরণ বাবু মুখে একটা শব্দ করতে করতে শরীর থেকে কিছু ছেড়ে ফেলার ভঙ্গিতে উন্মাদের মতো লাফালাফি করতে শুরু করলেন। রাতের নিস্তব্ধতায় সেই শব্দ এতটাই জোরালো যে ঘর থেকে তার সঙ্গী সাথীরা সব বেরিয়ে এসেছে ততক্ষণে। ব্যাপারখানা বুঝতে পেরে প্রথমে ওর মুখের দিকে তাকিয়ে ওনাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো।
অনেক চেষ্টার পর তারা যখন সফল হলেন, তখন সমীরণ বাবুর চোখে মুখে একটা অসম্ভব আতঙ্কের ছাপ। তিনি ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে বারবার তাকাচ্ছেন নিজের ছায়ার দিকে। আশ্চর্য, এখন সেটা একেবারে স্বাভাবিক। তিনি নিজের ঘাড়ে মাথায় বারবার হাত বুলিয়ে দেখতে লাগলেন। লোকজন সব অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ওনার দিকে। সেই অযাচিত আতঙ্কের হাত থেকে মুক্তি পেয়ে ছুটে গিয়ে ঘরে ঢুকলেন তিনি। ভোরের আলো তখনও ফোটেনি, রাত এখনো অনেকটা বাকি। কাজেই ওনাকে জল খাইয়ে শারীরিক পরিস্থিতির খবরাখবর নিয়ে যে যার মতো শুতে চলে গেল। শরীরটা এতক্ষণে বেশ হালকা লাগছে। সমীরণবাবু বালিশে মাথা রাখলেন। চোখে সবেমাত্র নিদ্রা দেবীর পদার্পণ ঘটেছে। এমন সময় বিছানাটা যেন একটু কেঁপে উঠল। আগের আতঙ্কের রেশটা তখনও সম্পূর্ণভাবে কাটেনি মন থেকে। হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসলেন তিনি। শোয়ার আগে আলোটা জ্বালিয়ে শুয়েছিলেন, তার কারণটা নিশ্চয়ই আলাদা করে বলার প্রয়োজন নেই। ঘরের চারিদিকে চোখ বুলিয়েও পঞ্চ ইন্দ্রিয়ে কারোর উপস্থিতি ধরা পড়ল না, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে ঘরে তিনি ছাড়াও আরও কেউ উপস্থিত আছে। ঘরের ইলেকট্রিকের আলোটা কোনো কারণ ছাড়াই যেন একবার চিকচিক শব্দ করে উঠল। এতক্ষণে কোমর পর্যন্ত ঢেকে রাখা চাদরটা আপনা আপনি ধীরে ধীরে সরে যাচ্ছে শরীর থেকে। কে কে আছে ঘরে? দেখতে পাচ্ছি না কেন? কে তুমি? দেখতে পাচ্ছি না কেন? কে আছে? কে আছে ঘরে? এই সামান্য কয়েকটা শব্দ ওনার মুখ থেকে এমনভাবে বেরিয়ে এলো যেন সদ্য মুখে ভাষা ফুটেছে। সমীরণবাবু বিছানা থেকে মাটিতে পা রাখতেই ঘরের আলোটা একবার দপ করে নিভেই আবার জ্বলে উঠল, এবং ঘরের মধ্যে কয়েক মুহূর্তের অন্ধকারেই তিনি যেন কারোর স্পর্শ অনুভব করলেন। প্রচণ্ড ভয়ে ঘরের এক কোণায় পড়ে থাকা কাঠের চেয়ারটার পেছনে প্রায় কেন্নর মতো গুটিসুটি মেরে বসলেন। সমস্ত ঘর জুড়ে কেমন যেন একটা সোঁদা গন্ধ। দম বন্ধ হয়ে আসছে। চাকরি সূত্রে এই গণ্ডগ্রামে এসে এমন বিপদের মুখে পড়তে হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। কিন্তু এবার যা ঘটল সেটা সাক্ষী হিসেবে উপস্থিত না থাকলে বিশ্বাস করা কঠিন। যে চেয়ারের পেছনে তিনি এতক্ষণ আত্মগোপন করেছিলেন সেটা এবার ধাতব শব্দ করে ধীরে ধীরে সরতে শুরু করেছে। বেশ কয়েক হাত সরে গিয়ে সেটা সমীরণবাবুর দিকে মুখ করে থেমে গেল। পরিস্থিতি এমন যেন সেখানে কেউ বসে ওনার সাথে মুখোমুখি কিছু আলোচনা করতে চাইছে। ভয়াতুর বিস্ফারিত দৃষ্টি নিয়ে তিনি তাকিয়ে আছেন সেই দিকে। জমিদারের খাজনা বাকি আছে এখনো। টানা 7 দিন ওই কাছে বেঁধে রেখেছিল। মরার পর শরীরটা ভাগাড়ে পড়েছিল। শিয়ালে ছিঁড়ে খেয়েছে। কষ্ট, বড় কষ্ট। কথাগুলো তরঙ্গের মতো ভেসে এলো কানে। তরঙ্গের সেই রেশকে কানে ধরে রেখেই তিনি জ্ঞান হারালেন। জানালা দিয়ে আসা এক ফালি তির্যক রোদ চোখে পড়তেই যেন কুঁচকে গেল সেটা। রোদের প্রখরতা জানান দিচ্ছে যে বেলা বেশ হয়ে গেছে। এতক্ষণে হয়তো কাজ শুরু করে দেওয়ার কথা, কিন্তু খোদ হেড ইঞ্জিনিয়ার বাবু না থাকলে সেটা সম্ভব না। দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন সমীরণবাবু। বাকিরা ততক্ষণ ওনার অপেক্ষায় যে যার মতো এদিক ওদিক পায়চারি করছে। আপনারা সবাই জমিদার বাড়িতে নিজের মতো কাজ শুরু করুন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আজ সকাল থেকেই মনটা ভালো নেই সমীরণবাবুর।
কাল রাতে ভয় পেয়েছিলেন ঠিকই, কিন্তু কষ্টও কিছু কম পাননি। খাজনা দিতে না পারার অপরাধে কোনো মানুষ যে এতটা অত্যাচারী হয়ে উঠতে পারে সে সম্পর্কে কোনো ধারণাই ওনার ছিল না। মাঝখানে আপনাদের আরও একটা কথা বলে রাখি, ছাতিমপুর গ্রামের এই গল্পটা কিন্তু বাকি 5টা গল্পের মতো ভয় বা আতঙ্ক দিয়ে শুরু হলেও শেষটা যথেষ্ট যন্ত্রণা আর বেদনাদায়ক। জীবিত অবস্থায় আমরা সবাই ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই। অহেতুক দুঃখ, কষ্ট বা যন্ত্রণা কেউই প্রত্যাশা করে না। আবার মৃত্যুর পর মুক্তি পেতে চায় সবাই, কিন্তু যেসব বিদেহীরা সেটা পায় না, কখনো তাদের যন্ত্রণার কথা চিন্তা করে দেখেছেন? তাদের জন্য ইহজগতে আসা বা পরজগতে যাবার সমস্ত রাস্তাই বন্ধ। মানুষ সেই সব জিনিসকেই ভয় পায় যেটা সম্পর্কে তার কোনো ধারণা থাকে না। এক্ষেত্রেও ব্যাপারটা তাই। আমরা তাদের গতিবিধি, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া কিছুই জানি না, বা বলা ভালো জানার চেষ্টাও করি না। আর সেই কারণেই হয়তো তাদের প্রতি আমাদের এত ভয়। তবে সমীরণবাবু কিন্তু আমাদের সবার থেকে বেশ আলাদা। গরিব বিদেহী কৃষকদের যন্ত্রণা সেদিন ওনার মনকেও ভিজিয়ে দিয়েছিল। উনি মনে মনে স্থির করেছিলেন হাসপাতালের পাশাপাশি এই বঞ্চিত অতৃপ্ত বিদেহীদের জন্য কিছু করে দিয়ে যাবেন। কারণ যারা একসময় এই গ্রামের মাটিতে ফসল ফলিয়ে মানুষের মুখে অন্ন জোগাত, তারা আর যাই হোক গ্রামের শত্রু হতে পারে না। মানুষ ভয় পেতে চায়, তাই এরা ভয় দেখায়। আজ আর রাতে নয়, সন্ধ্যাবেলায় সেখানে যাবেন বলে মনস্থির করলেন সমীরণ গাঙ্গুলি। রাত মোটামুটি 8টা পর্যন্ত এখানকার লাইট পোস্টের আলোগুলো চলে, কিন্তু সেগুলোর জ্যোতি যতটা কম, একটা থেকে আরেকটা দূরত্ব ততটাই বেশি। কাজেই সেই আলো জ্বলা বা না জ্বলা দুই সমান। নিজের বল হিসেবে সেই 5 সেলের টর্চ সাথে নিলেন। আজ সকাল থেকে সেটা আবার জ্বলতে শুরু করেছে। সোজা গিয়ে পৌঁছলেন গাছটার সামনে, স্পর্শ করলেন সেটাকে। সাথে সাথে এক রাস ঝোড়ো হাওয়া যেন গাছের পাতাগুলোকে দুলিয়ে দিয়ে গেল। অনেকদিন পর ভালোবাসার ছোঁয়া লেগেছে গাছটাতে। সমীরণবাবু মনে প্রাণে চাইছেন কাল রাতের মতোই কিছু একটা আজও ঘটুক ওনার সাথে। আজ আর পালাবেন না, মুখোমুখি দাঁড়াবেন। কিন্তু কিছুই হলো না। ভূতেরা কি আমাদের মনের কথা বুঝতে পারে? সেদিনকার রাতের মতো ফিরে এলেন তিনি। সত্যি তো, এত বছর গ্রামের মানুষ যাদেরকে ভয় পেয়ে দূরে সরে থেকেছে, আজ হঠাৎ করে শহর থেকে কেউ এসে আলাপ জমাতে চাইলেই যে তারা সেটাকে মঞ্জুর করবেন, তার তো কোনো মানে নেই। ফেরার পথে প্রায় বৃষ্টি মাথায় নিয়ে ফিরতে হলো। বারান্দায় উঠতেই প্রথম 3টে ঘর থেকে সবার কথাবার্তা শোনা যাচ্ছে। আর চোখে যেটা পড়ল সেটা হচ্ছে এক জোড়া জলে ভেজা পায়ের ছাপ সোজা গিয়ে শেষ হয়েছে ওনার বন্ধ দরজাটার সামনে। তবে আজও কি কেউ ঘরে এসেছে? সমীরণবাবু খুব সাবধানে ঘরের দরজাটা খুললেন। ভেতরটা অন্ধকার। ভেতরে ঢুকে আলোটা জ্বালালেন। না, কেউ কোথাও নেই। পায়ের ছাপটাও ওই দরজা পর্যন্ত এসেই শেষ হয়ে গেছে। রাত এখন প্রায় 11টা বাজে। আজ রাতের খাবার যাতে ওনাকে না দেওয়া হয় সেটা তিনি রান্নার ঠাকুরকে আগাম জানিয়ে দিয়েছিলেন। ঘরের পেছনের জানালায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন সমীরণবাবু। সেটা যখন প্রায় শেষের দিকে, তখন দরজায় একটা টোকা পড়ল। তিনি ভাবলেন রান্নার ঠাকুর হয়তো শুতে যাবার আগে শেষবারের মতো তাকে রাতের খাবারের কথা বলতে এসেছে। কে কালু? আরে আমি তো আগেই বলেছি রাতে খাবো না, কিছু লাগবে না আমার, তুই শুয়ে পড়। কথাগুলো শেষ করে জানালার দিকে মুখ ঘোরাতেই
টোকাটা আবার পড়ল। ও বললাম তো খাবো না, এত জ্বালায় না সত্যি। এবার তিনি বেশ কিছুটা বিরক্ত হয়ে উঠলেন। বিড়বিড় করতে করতে গিয়ে দরজাটা খুললেন। কিন্তু কোথায় কে? মানুষ তো দূরের কথা, হলুদ আলোতে ভাসানো লম্বা নিস্তব্ধ বারান্দাতে আর কিছুই চোখে পড়ল না। ঘরের আলোটাও বেশ কয়েকবার চিকচিক শব্দ করে বন্ধ হয়ে গেল। সাথে সাথে ঘরের ভিতরে কিছু একটা শব্দ খেলে গেল। বড় কষ্ট বাবু, বড় কষ্ট। পেটে ক্ষুধা আর পিঠে জমিদারের চাবুক, বড় কষ্ট। বারান্দা থেকে ঘরে ঢুকে এলেন সমীরণ বাবু। এই মুহূর্তের জন্যই তিনি যেন অপেক্ষা করছিলেন। বারান্দার আলোটা এতটাই মৃদু যে ঘরের অন্ধকার দূর করতে পারে না। তবুও তিনি ঘরের আলোটা জ্বালাবার বিন্দুমাত্র চেষ্টাও করলেন না। ভয় যে একেবারে করছে না তেমনটা নয়, শত হলেও অপর পক্ষ বিদেহী। ঘরের ভেতরের বিছানাটা অনুমান করে তিনি সেখানে গিয়ে বসলেন। খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছে এক শীর্ণকায় মানব মূর্তি। ঠিক মূর্তি বলা যায় না, তার থেকে ছায়া বলাই ভালো। শরীরটা সামনে ঝুঁকে পড়েছে। সমীরণবাবু কিছুতেই বুঝে উঠতে পারছে না যে তার এই মুহূর্তে ঠিক কি করা উচিত। শব্দের তরঙ্গ আবার ভেসে এলো জানালার পাশ থেকে। একবার দেখবেন নাকি শেয়ালের ছিঁড়ে খাওয়া শরীরটা, শকুনের খুবলানো চোখের কোটর দুটো, জমিদারের অত্যাচারে চামড়ার উপর দিয়ে ভেসে ওঠা বুকের পাঁজর। সাথে সাথে বাইরে প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল। জানালা দিয়ে যতটুকু আলো ঘরে প্রবেশ করল তাতে সমীরণ বাবুর চোখের সামনে ক্ষণিকের জন্য এক বীভৎস মূর্তি ধরা পড়ল। চোখের জায়গাটা ফাঁকা, শরীরের বিভিন্ন অংশ খুবলানো আর কোথাও কোথাও মাংসগুলো ঝুলছে। বুকের পাঁজরের হাড়গুলো অর্ধেকটা বেরিয়ে এসেছে। সমীরণ বাবু ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। ভয়ে শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে যাচ্ছে তার। সারাটা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে এই মুহূর্তে যদি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কলকাতা ফিরে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো। কে কবে কোথায় কাদের উপর অত্যাচার করেছিল তার জন্য উনি কেন খামোকা বিপদের মুখে পড়তে যাবেন? বেশ কিছুক্ষণ পর চোখের পাতা মেলে ধরলেন তিনি। ঘরের আলোটা আবার আগের মতোই জ্বলছে। পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক। সেদিন রাতে সমীরণবাবু এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। সেই বটগাছ, সেটাকে ঘিরে রয়েছে অসংখ্য ছায়ামূর্তি। কারোরই মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না। জায়গাটা আবছা আলো আর ধোঁয়ায় ঘেরা। ছায়ামূর্তিদের ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো সেই বিদেহী, যাকে কিছুক্ষণ আগে ঘরের ভিতরে তিনি দেখেছেন। এই নরক থেকে আমাদের মুক্তি নেই বাবু। আমাদের যে সবাই ভয় পায়, আপনিও পেয়েছেন। গরিব মানুষ বাঁচলেও জ্বালা, মরলেও জ্বালা। আমাদের মুক্তি নেই, মুক্তি নেই আমাদের। মুক্তি নেই, মুক্তি নেই। পরের দিন সকালে কাজে গিয়ে সমীরণ বাবু দোটানায় পড়লেন। এদিকে দেখা গেল বটগাছটার কিছু একটা ব্যবস্থা না করলে,
মানে সহজ কথায় সেটাকে কেটে না ফেললে হাসপাতালে ঢোকার কোনো পথ তৈরি করা সম্ভব নয়। কলকাতা থেকে অবশ্য সেরকমই অর্ডার হয়েছে, কিন্তু সমীরণ বাবুর মন যেন কিছুতেই সায় দিচ্ছে না। জীবিত মানুষকে ঘরছাড়া করা আর মৃত মানুষকে আশ্রয়হীন করার মধ্যে খুব একটা পার্থক্য আছে কি? তার মনের কথা কিন্তু কেউ জানতো না, জানতো শুধু ওই গাছটায় আশ্রিত কিছু অদৃশ্য ছায়ামূর্তি। অথচ কোত্থেকে কি হলো, সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল তিনি নাকি ওই গাছ কেটে মানুষের বিপদ ডেকে আনতে চাইছেন। ফলে গ্রামের মানুষজন ওনাকে এক প্রকার শত্রু ভাবতে শুরু করল। আজকাল হরিমোহন বা রাখালের সাথে পথে ঘাটে দেখা হলে তারা মুখ ঘুরিয়ে চলে যায়। খোলা জানালা দিয়ে ঘরের ভিতরে ঢিল বাঁধা কাগজ এসে পড়ে, তাতে গাছ কাটলে গ্রাম ছাড়া হওয়ার হুমকি লেখা থাকে। এমনই একদিন একটু রাতের দিকে সমীরণবাবু স্টেশন থেকে স্কুলের দিকে ফিরছিলেন। সেদিন সকালে তিনি সরাসরি কলকাতায় হেড অফিসের সাথে কথা বলতে গেছিলেন, যাতে ওই বট গাছটাকে অক্ষত রেখে হাসপাতালের নকশায় কিছু পরিবর্তন করা যায়। স্টেশনের রাস্তাটা ছেড়ে সবেমাত্র জনাইয়ের মাঠের ধারের রাস্তাটা ধরেছেন, এমন সময় মাথার পেছনে পড়ল এক প্রচণ্ড আঘাত। তারপরেই চোখের সামনে সমস্ত অন্ধকার। তার প্রাণনাশী যে আক্রমণকারীর মূল উদ্দেশ্য ছিল, আর সে যে এই গ্রামেরই কেউ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাত একটু বাড়লে সরকারি দলের লোকেরা ওনার খোঁজ করাতে স্টেশনের দিকে যেতেই ওই বট গাছের তলায় ওনাকে পেল। মাথার পেছনের ক্ষতস্থান থেকে রক্ত ছড়িয়ে পড়ছে তখনও, কিন্তু জনাইয়ের মাঠ থেকে বটগাছ পর্যন্ত ওনাকে কে নিয়ে এলো সেটা আজও এক রহস্য। লোকেরা কেউ জানতে না পারলেও আমরা তো জানি। গ্রামের মানুষ ভাবল গাছ কাটতে যাওয়ার অপরাধে শাস্তি পেয়েছেন তিনি। গ্রামের কবিরাজকে দিয়ে মাথায় জড়িবুটি দিয়ে ফেট্টি পড়ানো হলো। সেদিন রাতে আবার একদল ছায়ামূর্তি ওনার স্বপ্নে এসে ধরা দিল। তারা যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে সেই বট গাছটার থেকে। তাদের মুখে অনবরত বেরিয়ে আসছে একটাই শব্দ, গরিব মানুষ বাঁচলেও জ্বালা, মরলেও জ্বালা। আমাদের মুক্তি নেই, মুক্তি নেই, আমাদের মুক্তি নেই, মুক্তি নেই। পরদিন সকালে সমস্ত গ্রাম যেন ভেঙে পড়ল জমিদার বাড়ির কবরখানার সামনে, সেই বট গাছটার তলায়। আসলে তলায় বলাটা ভুল। খবর পেয়ে সমীরণবাবু ছুটলেন। সামনের রাস্তার ওপর এক প্রকাণ্ড দানবের মতো উপড়ে পড়ে আছে বটগাছটা, আর তার একটা মাঝারি গোছের ডালের নিচে আটকা পড়েছে রাখালের একটা হাত। যন্ত্রণায় কাতর হয়ে সেখানেই মাটিতে পড়ে রয়েছে সে। ঝোপঝাড় ছাড়িয়ে তাকে বারও করা যাচ্ছে না। কখন থেকে পড়ে রয়েছে কে জানে। এত বড় গাছ সাইজ করা গ্রামের লোকের কুঠারের বাড়ি দিয়ে সম্ভব নয়। সমীরণবাবু তার নিজের লোকেদের ইলেকট্রিক্যাল মেশিন দিয়ে আগে বেচারা রাখালকে উদ্ধার করার উদ্যোগ নিলেন। এদিকে বিশাল বড় বটগাছটা দেখে মনে হচ্ছে যেন দীর্ঘদিনের লড়াই শেষ করে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়েছে কোন বীর। তাকে নিয়ে গ্রামের সকলের মনের সংকোচ দুশ্চিন্তা দূর করে দিয়ে তাদেরই মঙ্গলের জন্য সে নিজেই নিজের অস্তিত্ব মুছে ফেলে পথ বানিয়ে দিয়েছে সে। পটলার চায়ের দোকানে তাসের আড্ডায় এখন এটাই একমাত্র খবর, আজ এখানে রাখাল নেই। তাকে এই সরকারি দলের উদ্যোগে পাঠানো হয়েছে শহরে। বেলা হয়েছে। সমীরণবাবু সেই সকাল থেকে না খেয়ে দিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন গাছটার সামনে।
তার লোকেরা দেখতে দেখতে ডালপালা কেটে ফেলে হাজার হাজার টুকরো করে ফেলেছে প্রাচীন এই গাছটার। কোনো এক অজানা কারণে দু চোখ জলে ভরে আসে ওনার। শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায় ওই নির্যাতিত বিদেহী এবং তার প্রাচীন এই আশ্রয়দাতার প্রতি। শহরে চিকিৎসা করিয়ে ফেরার পর সমীরণ বাবুর কাছে দুখানা বড় ইলিশ মাছ নিয়ে এসে ক্ষমা চেয়ে গেছিল রাখাল। আজ প্রায় 5 বছর অতিক্রান্ত। লোক লস্কর পাইক পেয়াদা সব চলে গেছে সেই কবে, কিন্তু সমীরণবাবু এই ছাতিমপুর গ্রামেই রয়ে গেছেন, সেটা সম্পূর্ণ স্বইচ্ছায়। হাসপাতালের সিংহভাগ উনিই দেখাশোনা করেন। বটগাছটার ওখানেই তৈরি হয়েছে হাসপাতালের বিশাল গেট। তার পাশেই তৈরি হয়েছে এক প্রকাণ্ড মূর্তি। যদিও হাসপাতালের নকশায় এটা ছিল না, লাঙল কাঁধে একজন পরিশ্রমী কৃষকের মূর্তি। গ্রামের মানুষ এখন নিয়ম করে ফুল দিয়ে যায় মূর্তির পায়ে। সমীরণ বাবু নিজে মালা পরান মূর্তির গলায়। আতঙ্ক বা ভয় নয়, এখন এক পরম শান্তি বিরাজ করে ছাতিমপুর গ্রামে। শেষ হলো পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ছাতিমপুরের কবরখানা। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। আর থ্যাংক ইউ সো মাচ to the members of 221B Harrison Road for supporting this video. Sonia 1988, Shoykot Bhuiya, Sheikh Shamsuddin, Sarah Aden, MD Wasim Khan, Bidisha Mukherjee, Joynal Mollik, Travel with MTB Rider, Kunal Roy, Somriddha Das, Shubhroto Jana, The Bong Boy, Sonchita Sarkar, AR Entertain Rajbongshi, Dipayan Ghosh, Riya Saha, Somnath Mondol, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, বাপ্পা মাঝি, ওয়ান্ডারার কমিউনিটি, রোহিত প্রধান, জয়ন্ত ঘোষ, IND বুদ্ধদেব, অঙ্কন, কুশ মণ্ডল, রশনি 14, ASR মানে অভিন্ন সিংহ রয়, লেটস বিগন অর্থাৎ সৌম্যজিৎ নস্কর, শুভঙ্কর বার, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তভ পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, বিদ্যুৎ গোস্বামী, স্পেস EXE, P.S, অগ্নিব বক্সি, প্রদীপ রয়, হরিদাস কীর্তনিয়া, অভিজিৎ ভকত, ফোরবিট ফ্লিঞ্চ অ্যান্ড সায়ন পাল। আমাদের মেম্বারদের জন্য একটা অনুরোধ রইল, তোমরা সবাই প্লিজ পারলে নিজেদের কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস আমাদের মেল ID 221bpublic@gmail.com এ পাঠিয়ে দিও। দ্যাট ইজ 221bpublic@gmail.com। কারণ পরবর্তীকালে যারা মেম্বারশিপটা কন্টিনিউ করবে তাদেরকে মার্চেন্ডাইজ দেওয়ার জন্য এটা কাজে লাগবে। আর তাছাড়া তোমাদের বার্থডেটাও জানাতে পারো, যাতে আমরা তোমাদেরকে তোমাদের বার্থডেতে একটা শাউট আউট দিতে পারি, একটা উইশ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেক দিন আড্ডাটা হয়নি ডিউ টু ভেরিয়াস রিজনস, ছিলাম না আমরা কদিন, তারপর অনেক একটু প্রেশার ছিল আমাদের। তা আজকে একটু যাই, দেখি কে কী বলছে, অনেক দিন পর বসা যাক। মেসেলি অর্গানাইজড মানে আমাদের মেম্বার সমৃদ্ধা দাস বলছে, আড্ডাটাকে খুব মিস করছি, রাতে গল্প না শুনলে ঘুমিয়ে আসতে চায় না। আড্ডাটা অনেক দিন হয়নি ডিউ টু ভেরিয়াস রিজনস, একটু আগেই বললাম, বাট চেষ্টা করছি আবার আড্ডাটাকে নিয়ে আসার। আর এই মাসটা কিন্তু খুব স্পেশাল হবে, কারণ এই বাকি যে কটা দিন পড়ে আছে অনেক অনেক গল্প আসবে। তো প্রায় রোজই কিন্তু হ্যারিসন রোডে সবাইকে টিউন ইন করতে হবে আমাদের এপিসোডগুলো শোনার জন্য। সোনিয়াদি দত্ত বলছে, অনেকটা টাইম পেরিয়ে গেছে, কিছু কমেন্ট করতে পারিনি। আসলে কমেন্ট করার মতো সিচুয়েশনে ছিলাম না। আমার দুজন প্রিয় মানুষকে হারালাম, আমার জন্মদাত্রী মা অ্যান্ড আমার ফাদার ইন ল। দুজনেরই কার্ডিয়াক ফেলিয়ার, সো ইউ ক্যান ফিল কি সার্কামস্ট্যান্সেসের মধ্যে দিয়ে সাফার করছি। আর কিছু লিখতে পারলাম না, তোমাদের সাথে আছি, ছিলাম আর থাকবো। থ্যাংক ইউ সোনিয়াদি, অনেক দিন হয়ে গেল তোমার সাথে আমাদের যোগাযোগ, এবং তুমি আমাদের চ্যানেল, আগের চ্যানেলটা ভূতপ্রেত, এগুলোকেও সাপোর্ট করে যাচ্ছ। তোমার লাইফের অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে তুমি ছিলে আমাদের সাথে। এটা একটা মারাত্মক বাজে লস, নিজের মাকে হারানো, নিজের ফাদার ইন ল, এগুলোর জন্য তো মানে কোনো সোলেস এত দূর থেকে এইভাবে
দিতে পারি না, যাই বলবো দ্যাট উইল বি ইনসাফিসিয়েন্ট। বাট আশা করি ইউল টেক ইউর টাইম, ইউর ফ্যামিলি উইল টেক ইউর টাইম অ্যান্ড রিকভার। গড ব্লেস দেয়ার সোলস। লেটস বি গন 4302 বলছে, আমার একটা রিকোয়েস্ট ছিল দাদা, লাস্ট পোস্ট ক্রেডিট টাইমে আমার অরিজিনাল নামটা কি বলা যাবে প্রতিবার? আমার অরিজিনাল নেম সৌম্যজিৎ নস্কর। আই গেস তুমি নোটিস করেছো যে এইবার যখন ক্রেডিটসে আমরা সবার নামগুলো বলছিলাম, শাউট আউটটা দিচ্ছিলাম, তখন তোমার অ্যাকচুয়াল নেমটা ইউজ করেছি, কারণ কমেন্টটা জাস্ট তার একটু আগেই আমরা পেয়েছিলাম, মানে খুঁজে পেয়েছিলাম। চেষ্টা করবো অলওয়েজ, তবে তুমি পারলে আরও কয়েকটা ভিডিওতেই সেম কমেন্টটা করো, নাহলে ভুলে যেতে পারি, বুঝলে তো? থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য। আমাদের মেম্বার জয়নাল মল্লিক আমাদেরকে একটা সুপার থ্যাঙ্কস দিয়ে সাপোর্ট করেছে ঝড় বৃষ্টির রাতে লোডশেডিং গল্পটাতে। থ্যাংক ইউ সো মাচ জয়নাল। আপনারাও চাইলে যারা মেম্বারশিপ নিতে পারছেন না, ওয়ান টাইম সাপোর্ট করার জন্য সুপার চ্যাট বা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি পারচেস করতে পারেন। আমাদের মেম্বার HWK স্পেস বলছে, দাদা লাস্টের আড্ডাটা মিস করছি, সেটা কবে শুরু হবে? লাস্টের আড্ডাটা আবার আজকে থেকে শুরু হলো। কালকেও কিন্তু একটা গল্প আসবে, তার পরের দিনও একটা গল্প আসবে, এবং প্রত্যেকটা এপিসোডেই তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। ভেরি সরি এতদিন করতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। আমিও মিস করছিলাম তোমাদের, অ্যান্ড আমাদের এই সেশনটা আরও ফ্রিকোয়েন্টলি করা দরকার। রিমিক্স 3006 বলছে, তাল দেখি একটা ইমোশন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। 221B হ্যারিসন রোড, আপনাদের রাইটার্স সবাই দারুণ লেখেন, অনেক ধন্যবাদ তাদের। সত্যি কথা বলছি, আমাদের সাথে যারা কাজ করছেন এবং আমরা যাদের সাথে কাজ করছি, আমাদের যে লেখক মণ্ডলী, আমাদের যেই গ্রুপটা আছে যারা আমাদের জন্য গল্প লেখে, বিভিন্ন কন্টেন্ট প্রডিউস করে, সত্যি তাদের সাথে কাজ করতে পেরে নিজেদের ব্লেসড মনে হয়। পারমিতাদি রয়েছে, দেবশ্রীদি রয়েছে, পল্লব রয়েছে, সুকান্ত, সুদেশনা, অনিক, সায়ন রুদ্র, সূর্য মাইতি, সাগর কুমার পাঠক, ওনার সাথে নতুন নতুন কাজ করছি। মৌলি সাহা রয়েছেন, আর এছাড়াও এর আগে অনেকজনের সাথে কাজ করেছি, খুব ভালো লেগেছে। আর স্পেশালি আগেও যাদের সাথে কাজ করেছি, যেরকম অভিপসাদি, দেবলীনা, সবার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। সবার সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর, আর আশা করি ফিউচারেও আরও লোকজনের সাথে কাজ করব, আরও মানুষদের সাথে ইন্টারাক্ট করব, এইভাবেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব। মেহনাজ জাফরিন 151 বলছে, তালদিঘির জন্য করা অপেক্ষা প্রতিবারই সার্থক হয়। জাস্ট লাভ দ্য সিরিজ ইনফাইনাইটলি। তালদিঘির নেক্সট এপিসোডের জন্য আবারও অপেক্ষা শুরু হলো। আই উইশ যে নেক্সট টাইমও মনের মতো আরেকটা এপিসোড পাবো। থ্যাংক ইউ সো মাচ মেহনাজ, অনেক দিন পর তোমার কমেন্টটা পড়লাম, খুব ভালো লাগলো। আশা করি ভালো আছো, সব কিছু ভালো আছে তোমাদের লাইফে। আর তালদিঘিটা আবার আসছে, পসিবলি এই মান্থটা শেষ হওয়ার আগেই আরেকটা এপিসোড আসবে। আচ্ছা, আরেকজন কমেন্ট করে বলছেন, প্রসেনজিৎ সুরসুর থাক, আরেকজন বলছেন যে, বলছি দাদা এই গল্পটার পার্ট 2 কবে আসবে? তো আমার মনে হয় আপনি আমাদের তালদিঘি সিরিজটার সাথে অবগত নন। কাইন্ডলি আমাদের চ্যানেলে ঢুকুন, গিয়ে প্লেলিস্ট সেকশনটা চেক করুন, সেখানে তালদিঘির প্লেলিস্টটা পাবেন। যদি এই কমেন্টটা যারা শুনছেন, এই জায়গাটা যারা শুনছেন, তাদের মধ্যে কেউ পারলে প্লিজ ওনাকে একটু তালদিঘির প্লেলিস্টটা লিঙ্কটা প্রোভাইড করে একটু হেল্প করে দেবেন। অনেকেই জানে না, অনেকেই নতুন শুনছে। তো এটা পরপর সিরিজ চলছে, এটা বোধহয় এপিসোড নাম্বার 35 বা 36-এ আমরা পৌঁছে গেছি। ওকে, মুভিং অন। আরিফা খাতুন বলছে, আমি কর্ণাটকাতে থাকি, একজন স্টাফ নার্স, রুমে একাই থাকি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কানে হেডফোন দিয়ে গল্প শুনছি, আর ছমছম করছে গা, মনে হচ্ছে জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এটা খুব সুন্দর লাগে। মানে এই বছর তো বৃষ্টিটা খুব স্ক্যাটার্ড হচ্ছে, মানে জানি না কেন একদিনও টানা বৃষ্টি পড়ছে না। এই আজকেই তো একবার 10 মিনিট বৃষ্টি হচ্ছে, তারপর ঝাঁঝা রোদ উঠছে, এটা জাস্ট হয়েই যাচ্ছে। বাট বৃষ্টি পড়লে 221B হ্যারিসন রোডের গল্পর তো বিকল্প হয় না, সেটা সবাই জানে আশা করি। খুব ভালো লাগে যখন সবাই এরকম, আমার এই মোমেন্টসগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে, যে কে কীরকমভাবে গল্পগুলোকে এনজয় করছে, গল্পগুলোকে নিজের লাইফের একটা পার্ট বানিয়ে নিচ্ছে। তাহলে আজকের মতো আড্ডাটাকে এখানেই র্যাপ আপ করি। অনেক দিন পর সবার সাথে একটু বসা হলো, আড্ডা মারা হলো। কালকেও আমাদের একটা গল্প আসছে, আর সেটাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি একটা সত্যি ঘটনাও রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। গুড নাইট অ্যান্ড কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।